দেশের একটি গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হয়েছে, যেটি বলছে কে হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি, কাকে নিয়োগ দেওয়া হচ্ছে, কোন প্রক্রিয়া নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশে একজনের সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। খুশি আলহামদুলিল্লাহ পড়তে হচ্ছে যে একজনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার রায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়তে হচ্ছে। আপনারা কমেন্ট বক্স হয়তো লিখবেন বাংলাদেশের সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে, মানে এটা বাংলাদেশের রেকর্ড। আজকে অনেকের গাছ আলাস পড়া হবে, আবার অনেকের কাছে ভালো লাগবে বিষয়টাকে। কেউ আলহামদুলিল্লাহ বলবেন, কেউ বলবেন যে দেশ বেচার ইচ্ছে বা আর অনেক কিছু, কিন্তু আমি এটার পক্ষে অবস্থান। তো দীর্ঘদিন পরে পশ্চিমবঙ্গ ভারতের একটি গরম সংবাদ আপনাদেরকে দিচ্ছি যে সেখানে বিজেপি নেতা শুভেন্দ্রকে গণদোলাই দিয়েছে, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের কোথাও। তার সাথে আছে ময়ূক রঞ্জন, ওই সাংবাদিক। সেই ময়ূক রঞ্জনকে কলকাতায় মানুষের গণধোলাইয়ের পরে তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। চারটি ঘটনা ঘটলেই ডক্টর ইউনূসের নেতৃত্বে আসল ঘটনার বড় অগ্রগতি অলরেডি হয়ে গিয়েছে। চমৎকার কিছু সুখবর আমরা পাচ্ছি। সবচেয়ে ভালো কিছু হতে যাচ্ছে। 1000, 2000, 5000, 10,000 না, 90,000 কোটি টাকা ইউনূস সরকার পাচার করে হয়েছে। কথাটা কিন্তু যে কোনো লোক বলে নাই, যে কোনো আলতু ফালতু লোক বলে নাই। কথাটা বলছে মির্জা আব্বাস সাহেব, সোহেল আপনাদেরকে কোনো দায়িত্বশীল লোক এই ধরনের কথা বলে নাই। মাহবুব সাহেব, ওই বোতলের রাজনীতি বাদ দেন, তাড়াতাড়ি জুলাই গণ অভ্যুত্থানের বিচারটা শেষ করেন। আর কোনো সংস্কার দরকার নাই। যদি না পারেন গদি ছাইরা জুলাই গণ অভ্যুত্থানের মঞ্চে চলে আসেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশে একজনের সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। খুশি আলহামদুলিল্লাহ পড়তে হচ্ছে যে একজনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার রায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়তে হচ্ছে। আপনারা কমেন্ট বক্স হয়তো লিখবেন। আসিয়ার কথা মনে আছে তো, তাই না? তার বোনের বাসাতে বেড়াতে গিয়েছিল এবং সেখানে পুরো ঘটনাতে তিন চারজনের নাম আসছে, যে তার বোনের শ্বশুর, তারপরে হচ্ছে বোন জামাই, তারপর হচ্ছে তার শাশুড়ি, এরকম আরও কয়েকজনের নাম আসছে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন আজকের রায় হওয়ার কথা ছিল, রায় অলরেডি হয়ে গেছে। হিটু শেখ অর্থাৎ শ্বশুর, সে শ্বশুরকে বাংলাদেশের সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে। বুঝতে পারতেছেন সকল কিছু খুলে বলা যায় না, না ফেরার দেশে তাকে পাঠিয়ে দেওয়া হোক, খুব দ্রুত কার্যকর করা হোক। এখন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার ব্যাপার আছে, হয়তোবা বিভিন্ন প্রোটোকল আছে। মানে এটা বাংলাদেশের রেকর্ড যে ভাই মাত্র 2 মাস 11 দিন, তদন্ত হইতে একটু সময় লাগছে, হয়তো বা 1 মাসের মতো লাগার কথা, মাত্র 11 দিন। 11 দিনের মূল হচ্ছে 11 দিন বিচার কার্য, মনে হয় মূল 11 কার্য দিবসের কথা বলতেছে। রায় কমপ্লিট হয়েছে এবং সে নিজে স্বীকার করছে। স্বীকার না করে উপায় নাই ভাই, বিভিন্ন রিপোর্টে প্রমাণিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ ভারতের একটি গরম সংবাদ আপনাদেরকে দিচ্ছি যে সেখানে বিজেপি নেতা শুভেন্দ্রকে গণদোলাই দিয়েছে, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের কোথাও। তার সাথে আছে ময়ূক রঞ্জন, ওই সাংবাদিক, যেই সাংবাদিক নাকি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ বাজানোর জন্য সবচেয়ে বেশি বাংলা ভাষায় সাংবাদিকতায় বেশি উত্তপ্ত করেছে এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে। সেই ময়ূক রঞ্জনকে কলকাতায় মানুষের গণধোলাইয়ের পরে তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কলকাতায়। এই দুজনকেই এখন ভারত ছাড়া করার জন্য ভারতবাসী প্রস্তুত এবং তারা মনে করছে যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে খারাপ সম্পর্ক হয়েছে, বাংলাদেশ থেকে যারা পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য যেতেন তারা সেখানে বলেছেন যে তারা যেন ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা করেন। অপরদিকে ভারতের চিকিৎসায় মানুষ না যাওয়ার কারণে ভারতের বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব কিছু গুটিয়ে মানুষ এখন না খেয়ে মারা যাচ্ছে পশ্চিমবঙ্গে। যার ছিল হোটেল ব্যবসা তার হোটেল ব্যবসা নেই, যার হসপিটালে বিভিন্ন কার্যক্রম ছিল তাদেরও সেখানে কার্যক্রম নেই, পর্যটনদের গাড়ি চলছে না, পর্যটন না পেয়ে রেস্টুরেন্টগুলাতে খাবার বিক্রি হচ্ছে না বাংলাদেশি না যাওয়ার কারণে। পাশাপাশি পশ্চিমবঙ্গের এবারের রমজানে তারা দেখতে পেয়েছে যে তাদের কত বড় দোষ নেমেছে, তাদের রমজানের ঈদের বিজনেস পুরাটাই দপস করেছে বাংলাদেশিরা না যাওয়ার কারণে। বাংলাদেশি এবার ঈদের বাজার করেছে, তারা পশ্চিমবঙ্গকে বাজার করেন নাই। আর এই কারণেই শুভেন্দ্রকে আর ময়ূর রঞ্জনকে দায়ী করছে পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মের সাধারণ মানুষেরা। পাশাপাশি সেখানে বিজেপি নেতারা খেপে উঠেছে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে এবার গণদোলাই দিচ্ছে বিজেপি নেতাদেরকে
এবং ভারতের বিভিন্ন জায়গায় ক্ষেপে উঠছে এখন বিজেপি নেতারা বিজেপির বিরুদ্ধে। এটাই কি তাহলে এই নরেন্দ্র মোদীর নরপশুর শেষ সময়কাল কিনা? এই 25 সালে তাকে বিদায় নিতে হবে কিনা, এই নিয়ে আলোচনা চলছে ভারতের সকল মিডিয়ায়। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের বিভিন্ন জায়গায় এখন নরেন্দ্র মোদীর প্রতিনিধিরা ভারতীয়দের হাতে এবং বিজেপির হাতেই তারা লাঞ্ছিত হচ্ছে। বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে হত্যা খুনের কথা বলে ভারতকে যে উত্তপ্ত করছে, ভারতকে যে এক ঘরে করে ফেলেছে, ভারতের আশেপাশে যে কোনো দেশ ভারতের বন্ধু নাই তারা বুঝতে পেরেছে। এবং সাধারণ মানুষের কথা আমি এর আগেও বলেছি যে সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, আমাদের সব কথা হলো ভারতের নরেন্দ্র মোদী এবং উগ্রবাদী বিজেপির বিরুদ্ধে। ভারতের নরেন্দ্র মোদী আর উগ্রবাদী বিজেপি যেভাবে ভারতটাকে সারা পৃথিবীর ভিতরে একটি নোংরা রাজনীতিবিদ হিসাবে সে কিন্তু অলরেডি পরিচিতি অর্জন করেছে। ভারত থেকে অ্যাপেলের সকল কার্যক্রম ফ্যাক্টরি বন্ধ করে দিতে অ্যাপেলকে নির্দেশনা দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে কি হবে? কত লক্ষ মানুষের কর্মসংস্থান, কত মিলিয়ন ডলার লস করবে প্রতি বছর ভারত, এই বিষয়টা আমরা সকলেই বুঝি। তাই ভারত ব্যবসা বাণিজ্য পশ্চিমা বিশ্ব থেকে একগরে হয়ে যাচ্ছে। ভারতের অর্থনৈতিক অবস্থা আগামী দিনগুলোতে কি হবে ভারতবাসী বুঝতে পেরেছে, কিন্তু নরেন্দ্র মোদী বুঝে শুনে যে পাকিস্তানের সাথে লড়তে গিয়ে বিশাল পরাজিত হয়েছে। গতকাল পাকিস্তান আবার দাবি করেছে তারা আরো একটি প্লেন তারা ভূপাতিত করেছে। টোটাল 60টি যুদ্ধ বিমান পাকিস্তান ধ্বংস করেছে। ভারতের 60টি যুদ্ধ বিমান ধ্বংসের সংবাদ যখন ভারতবাসীর কাছে, ভারতের জনগণের কাছে গেছে, এখন নরেন্দ্র মোদীকে তুলোধুনু করছে ভারতের জনগণ। আজকে অনেকের গা জ্বালাস পড়া হবে, আবার অনেকের কাছে ভালো লাগবে বিষয়টাকে। কেউ আলহামদুলিল্লাহ বলবেন, কেউ বলবেন যে দেশ বেচা দিচ্ছে বা আরো অনেক কিছু। কিন্তু আমি এটার পক্ষে অবস্থান। কেন অবস্থান দেখেন, তবে ভেতরের অনুভূতিটা ওই জায়গায় থাকা উচিত যে অমুকের শিক্ষা দেওয়ার জন্য তমুকের সাথে ভালো সম্পর্ক, এটা না। এটা হলে কি হবে, যার শিক্ষার জন্য দিচ্ছি সে যখন বাটে পাবে আমারও দেবে, তাকেও দেবে। কি বাস, হ্যাঁ, এটা যদি এই লুক হয় সেই লুক হয়। আমার অবস্থান হইতে হবে আমার প্রয়োজন, আমার প্রয়োজনে। দেখেন পাকিস্তানের সাথে লড়াই হয়েছে, পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আজকের দিনে এসে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে পৃথিবী অনেকটা গ্লোবালাইজেশনের যুগে আসা, আপনি একটা সিস্টেমের মধ্যে আছেন। এই সিস্টেমে আপনার রাষ্ট্রের উন্নতির জন্য আপনাকে নানান পদক্ষেপ নিতে হবে, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, ব্যবসা বাণিজ্যকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার জন্য। তো দীর্ঘদিন পরে ভারতের বিপরীতে পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি হচ্ছে। তবে আমাদের বর্তমান সরকারের এই সুসম্পর্ক তৈরির পিছনে শতভাগ কি দেশপ্রেম নাকি ভারতকে শিক্ষা দেওয়া, এটা নিয়ে একটা আপনি দ্বিমত পোষণ করতেই পারেন। কারণ এই সরকারের মধ্যে অধিকাংশ জায়গায় বা যারা সমর্থক আছেন তাদের ভারত বিরোধিতা পাকিস্তানের সাথে পিরিতিরও একটা প্রমাণ করে, আবার অনেক জায়গায় নিরপেক্ষতা প্রমাণ করে। কিন্তু সিদ্ধান্তটা সঠিক যেটা নেওয়া হয়েছে কোনটা, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের উপর জোর দিতে, বাণিজ্য দুই দেশের, পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করছে বাংলাদেশ। এখন বাংলাদেশিদের জন্য পাকিস্তান কি ভিসা সহজ করছে আমি জানি না, যদি না করে সেটাও করা উচিত। আমারও ইচ্ছা আছে একবার পাকিস্তান যাওয়ার, মানে কাদের সাথে আমরা লড়াই করলাম, হ্যাঁ, মানে তারা কেমন, এটা একটু দেখে দেখে আসার ইচ্ছা আছে। আচ্ছা, এর অংশ হিসেবে ভিসা নিয়ম শিথিল সহ এই ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। গতকালকে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন বলছেন যে দুই দেশের বাণিজ্য এবং সংস্কৃতিকে বিনিময়কে উৎসাহিত করার জন্য বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে তিনি গিয়েছিলেন, বলছেন যে অদূর ভবিষ্যতে পাকিস্তানি নাগরিকদের জন্য একটি ই ভিসা সুবিধা চালু করার জন্য কাজ চলছে। নতুন নতুন সুযোগ অন্বেষণ, দুই দেশের মধ্যে গভীর বাণিজ্য সম্পর্ক, নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে বৈঠক, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, এই সকল বিষয় নিয়ে আপনার এখানে দুই দেশের জনগণ যদি সহজে যাতায়াত করতে পারে তাহলে দুই দেশেরই ফায়দা হবে। যেমন পাকিস্তান বাংলাদেশ থেকে অনেক কিছু নেয়, বাংলাদেশ আবার পাকিস্তান থেকে নারকেল, কয়লা, চামড়া, মাংস, চাল, চিনি, মাছ, অনেক কিছু। এখানে ব্যবসা বাণিজ্যের খাত আছে, টেকনোলজি আছে, শিল্প কারখানার অনেক জিনিস আছে। পাকিস্তানের অনেক জিনিস খুবই ভালো কোয়ালিটিপূর্ণ। আর বলা হচ্ছে যে আপনার বাণিজ্য সংযোগ বৃদ্ধির জন্য দুই দেশের মধ্যে সরাসরি বিমান এবং শিপিং রুটও চালুর কথা বিবেচনা করা হচ্ছে। অলরেডি মাঝে মাঝে আসে, বাট সরকারিভাবে ওইভাবে উদ্যোগ নেওয়া এখনো কিছু ওইভাবে করা হয়নি। তো তার মানে কি ভারতের সাথে রাখতাম না? ভারতের সাথে আপনি ব্যবসা করতে হবে, পাকিস্তানের সাথেও করতে হবে, সব দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য রাখতে হবে, ইউরোপ আমেরিকাতেও করতে হবে। ওই এরে ভাল লাগে না হেরে সাইজ করার জন্য সেদিকে যাবো, আবার ওর সাথে পিরিতি ঠিক হলে আরেক গ্রুপ হয় সেদিকে যাবো। নো, বাংলাদেশের স্বার্থ যেদিকে, দুই দিকে হলে দুই দিকে যাইতে হবে।
একদিকে যাওয়া মানে হচ্ছে কি আমি কোনো পক্ষ অবলম্বন করা। আমরা ভারতে ঘুরতে যেতে চাই, পাকিস্তানে ঘুরতে যেতে চাই, ভারতের লোক বাংলাদেশে আসুক, পাকিস্তানের লোক আসুক, এটা আলাদা। জনগণ টু জনগণের হিসাব আলাদা। এটা খারাপ না আমার মনে হয়। জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে আশ্রয় নিয়েছেন। অধিকাংশই আশ্রয়দাতা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। এর মধ্যে ভারতের যেই উত্তেজনা, বাংলাদেশ নিয়ে ভারতের যে সম্পর্কের টানাপোড়েন, সেই বিষয়গুলো আমরা দেখছি। হঠাৎ করে ভারত সরকারের পক্ষ থেকে ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের গ্রেপ্তার এবং বাংলাদেশে পুশ ব্যাক করার চেষ্টা তারা করছেন। তো সেই পুশ ব্যাকের মধ্য দিয়ে ভারতে যে বিগত আওয়ামী ফেসিবাদের যে দোসররা আশ্রয় নিয়েছেন বা সেই জায়গায় তারা নিরাপদে থাকার যে একটি বন্দোবস্ত তারা করার চেষ্টা করেছেন, সেই জায়গা থেকে এই আওয়ামী নেতারা বিপদে পড়তে যাচ্ছেন বলে অনেকে মনে করছেন। বাংলাদেশ থেকে চুরি করে অর্থবিত্ত অনেকেই ভারতে নিয়ে গিয়েছেন, ভারতে অনেকে দোকান কিনেছেন, গ্যাস স্টেশন কিনেছেন, আর নানা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা ভাবনা করছেন, সেই জায়গায় আরামায়েশে থাকার চেষ্টা করছেন। দেখুন, ইতিহাস থেকে আওয়ামী লীগ কখনো শিক্ষা নেয় না। ভারতে আওয়ামী লীগের নেতারা যে বিশাল পরিমাণ টাকা পয়সা তারা পাচার করে নিয়ে গিয়েছেন, সেই পাচারকৃত অর্থ তারা ভোগ করে যাবেন সেরকম আসলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না। আমরা বেশ কিছুদিন যাবতই দেখছি যে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতারা যে ভারতে ব্যাপকভাবে যে চাপে পড়ছেন সেটা দেখছি। কারণ ভারতে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশের সাথে ভারতের যেই টানাপোড়েনের সম্পর্ক, একটি সময় ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করেছিলেন যে আমরা একটা নিরাপদ আশ্রয়ে চলে এসেছি। ভারতও তাদেরকে ভারতে ঢুকতে সাহায্য করেছেন। এই সংখ্যাটি কিন্তু কম না, প্রায় 1 লক্ষেরও অধিক আওয়ামী দোসর ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন। এখন এই সেই আশ্রয়িত আওয়ামী লীগ নেতাদের যদি এখন ধরে ধরে আবার বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করেন বা বাংলাদেশে না পারলে কি করবেন, তারা জেলে নিয়ে যাবেন। তো জেলে নিয়ে গিয়েও তো তাদেরকে খাওয়াতে হবে। তো তার চেয়ে ভালো হচ্ছে কি এই আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করে বাংলাদেশ সরকারের হাতে হস্তান্তর করা। এই হস্তান্তর করার মধ্য দিয়ে ভারত আসলে কী পাবে আর বাংলাদেশ অথবা কী পাবে? ভারত পাবে হচ্ছে এই নেতারা যে ভারতে অবৈধ যে সম্পদ নিয়ে গিয়েছেন, সেই সম্পদগুলো ভারতীয় সরকার বাজেয়াপ্ত করে ভারতের কোষাগারে সেই টাকাগুলো নিয়ে যাবেন। আর এই আওয়ামী নেতাদের হাতে মূলা ধরিয়ে দিয়ে বাংলাদেশে তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করছেন। এবং কি সামনের দিনগুলোতে হয়তো বাংলাদেশে যদি তারা পুশব্যাক না করতে পারেন, লিগ্যাল প্রসিডিউরের মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবেন। তো এরকম একটি সময়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতারা যাচ্ছেন। তারা ভারতে গিয়ে যেই শান্তিতে থাকার যে চেষ্টা, সেটা বরঞ্চ উল্টো দিকে এখন অশান্তি এবং নিদ্রাহীন সময় তারা কাটাচ্ছেন। তার মধ্য দিয়ে এই যে বাংলাদেশের অর্থ ভারতে চলে গেলেন, ভারতীয় সরকারের হাতে চলে যাচ্ছেন, আর বাংলাদেশ পাচ্ছে কিছু চোর বদমাশকে রিটার্ন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগাররা দুটি হারাচ্ছেন, একদিকে অর্থ হারাচ্ছেন, আরেকদিকে বাংলাদেশে থাকলেও যে তারা পালিয়ে টালিয়ে বিভিন্ন দলের সাথে লিয়াজু করে কোনো রকম ভাবে তারা গা বাঁচিয়ে বা পিঠ বাঁচিয়ে থাকার যেই চেষ্টা, সেটা হয়তো বা করতে পারতেন। এখন সেটাও কিন্তু তাদের আর হচ্ছে না। তাদেরকে যদি লিগেলভাবে বাংলাদেশে পাঠাতে হয়, তাহলে তাদের পরিচয়, জীবন বৃত্তান্ত সব কিছু কিন্তু বাংলাদেশ সরকারের কাছে দিতে হবে। তো সেই সময় যদি তারা বলেন যে আমরা আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগ করার কারণে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা ভারতে পালিয়ে গিয়েছি, এখন আবার বাংলাদেশে আমরা আসছি বা বাংলাদেশে আমাদেরকে যাতে গ্রহণ করেন, তখন কিন্তু তাদের জায়গা হবে সরাসরি কারাগারে। তো সেটা কোনোভাবেই এই আওয়ামী লীগ পলাতক নেতাদের জন্য মঙ্গলজনক হবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।